স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। রমজানের আগে সারা দেশে জমজমাট ইফতার সামগ্রীর বেচাকেনা। খেজুর, ছোলা, চিড়ামুড়ি সহ চিনি এবং সয়াবিন তেলের চাহিদা বেশি। প্রয়োজনীয় পণ্যের দর সহনীয় বলে দাবি বিক্রেতাদের। বাজার মনিটরিংয়ের কথা বলছেন ভোক্তারা। লিটার বিক্রি হচ্ছে 170 টাকা সোয়াবিন, আর সর্ষে বিক্রি হচ্ছে 180 টাকা। ছোলার দাম বাড়েনি, চিনির দাম বাড়েনি, খেজুরের দাম বাড়েনি, বর্তমানে আগের তুলনায় কমই আছে। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। ছিপুট নিয়ে এত বড় ক্রাইম করে, তখন এই জায়গায় আমার ভয় না, আমার তো পুরো আতঙ্কে আছি এখন। ছিপটা পাটালে থাকো নাই আর লাগুইতে নেই, আর মনে করে ফালাই ফুলে মানে ধাপ দিয়ে 4 মিনিট পড়ছে, 7 জন মধ্যে ধরছে। হ্যাঁ, ডাকাতেরা আসলে তো আমরা তো সাধারণ মানুষের একটা ভয় অন্যরকম। মূলত আসছি হলো যেহেতু ডাকাত হলো অজ্ঞাত, তার পরিচয় শনাক্তকরণের জন্য আসছি। ডাকাত সন্দেহে শরীয়তপুরের রাতে 8 জনকে গণপিটুনি, হাসপাতালে নেয়ার পর 2 জনের মৃত্যু। সন্দেহভাজন ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত স্থানীয় 3 জন। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র এবং ডাকাতিতে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। ঘটনা তদন্তে মাঠে আছে পুলিশ। এ নিয়েও এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জানাবো রমজানের বাজারের খবর। সরবরাহ স্বাভাবিক থাকায় ইফতার পণ্যের দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছেন, নতুন করে দাম না বাড়ায় সহনীয় রোজার পণ্যের বাজার। তবে তেলের সংকটে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। প্রতি বছর রমজান ঘিরে তৈরি হয় অসাধু ব্যবসায়ীদের কারসাজি। এতে এবার খানিকটা ব্যতিক্রম। বগুড়ার হাট বাজারে ইফতার পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ছোলা, মুড়ি এবং খেজুর সহ সহনীয় দরে ভোক্তারা কিনতে পারছেন প্রয়োজনীয় সকল পণ্য। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় নতুন করে দাম বাড়েনি। একই চিত্র চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন হাট বাজারে। পেঁয়াজ, রসুন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও এখন স্থিতিশীল রয়েছে। তবে বোতলজাত সয়াবিনের সংকটে দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ভোক্তাদের। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় রাতে ডাকাত সন্দেহে 8 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে তাদের এলোপাতাড়ি গুলিতে আহত হয় স্থানীয় 3 জন। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র এবং বিভিন্ন সামগ্রী। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শুক্রবার রাত 11টা শহরের কীর্তিপাশা নদীতে স্পিডবোট চালিয়ে পালানোর চেষ্টা করে সন্দেহভাজন ডাকাত চক্রের সদস্যরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়লে এলোপাথারি গুলি ও হাতবোমা ছোড়ে তারা। এলাকায় খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তেই শত শত মানুষ ডাকাত সন্দেহে চক্রটিকে ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষ 8 জনকে আটক করে গণধোলাই দেয়। রাত 10টা-9টা বাজে যদি এরকম বড় ধরনের ক্রাইম হয়, দেশে এই ধরনের এই সন্ত্রাসবাহী মনে করেন ছিপুট নিয়ে এত বড় ক্রাইম করে, তখন এই জায়গায় আমার ভয় না, আমার তো পুরো আতঙ্কে আছি। এমনি তো মানুষ গোলাগুলি করে আমার হাগলাগায় অস্ত্রপাতি গুলিগালি করছে। রাত 12টার পর থেকে আমাদের আস্তে আস্তে করে 5 জন ডাকাত সদস্যকে আনা হয় এবং এরা প্রথমে যে 5 জনকে আনা হয় তারা সবাই জীবিত, বাট তারা আশঙ্কাজনক। 1টার দিকে যখন আবার 2 জন ডাকাত দলের সদস্য আনা হয় এবং আমরা তাদেরকে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং ইসিজি করার পরে আমরা তাদের মৃত্যু নিশ্চিত হয়েছে যে তারা 2 জন মৃত। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে তাদের ছোড়া গুলি আর হাত বোমায় আহত হয় স্থানীয় 4 জন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় 5 ডাকাত ও 2 জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়। আর ঘটনার তদন্তে কাজ করছে সিআইডি পুলিশ। ডাকাত হলো অজ্ঞাত, তার পরিচয় শনাক্তকরণের জন্য আসছি। তার হাতের ফিঙ্গার
রিজ নিছি, আমরা সার্চ দিছি, কিন্তু আমাদের ডিভাইসে আসতেছিল নট ম্যাচ। এই যে ডাকাতরা ওই মাদারীপুরের রাজারচর থেকে আমাদের শরীয়তপুরে আঙ্গারিয়া হয়ে রাজনগরের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল পার্টি আছে এদেরকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করি। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন স্থান থেকে ধৃত করে আর কি, এবং ধৃত করার পরে তাদেরকে আমরা যেটা জানতে পারি যে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে। নিহত 2 জনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন শরীয়তপুর। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, গণপিটুনির ঘটনার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? গণপিটুনির সর্বশেষ তথ্য হচ্ছে আজ সকালে আবার নতুন করে একজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়া হয় শরীয়তপুর সদরের আরিগাঁও এলাকায়, এবং এই গণপিটুনির খবর শুনে পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে, এবং এরপরে কিন্তু রওশন তার চিকিৎসা চলছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসক বলছেন তাকে বেশ কিছু শারীরিক ইনজুরি করা হয়েছে এবং এই আঘাত এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব, তবে চোখের যেই আঘাত সেই আঘাতের জন্য তাকে ঢাকা পাঠানো লাগবে। তো এছাড়া যে বাকি 5 জন ডাকাত সদস্যকে আহত করা হয়েছিল সেই ডাকাত সদস্যরা কিন্তু ঢাকায় চিকিৎসাধীন রয়েছে, তবে তাদের অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি, চিকিৎসা চলছে। এছাড়া স্থানীয়রা যারা ডাকাত সদস্যদের গুলিতে আহত হয়েছিলেন সেই সদস্যরাও কিন্তু ঢাকায় চিকিৎসাধীন, তাদের অবস্থাও এখনও সংকটাপন্ন, এমনটা এই হাসপাতাল শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা বলছেন। সব মিলিয়ে আসলে এই ঘটনায় কিন্তু এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে। পুলিশ টহল দিচ্ছেন, পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু টহল দিচ্ছেন এবং এটার তদন্ত চলছে। ইতোমধ্যে আমরা দেখেছি যে ফরিদপুরের যে ক্রাইম সিন সিআইডির সেই সিন এসে কিন্তু মৃত যে ডাকাত সদস্য রয়েছে তাদের নমুনা সংগ্রহ করেছেন এবং তাদের পরিচয় শনাক্তের জন্য তারা তার সব নমুনাগুলো ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। তো আসলে এই ডাকাতি গতকাল রাজারচরে, মাদারীপুরের রাজারচরে একটি স্পিডবোট যোগে নদীপথে বেশ কিছু সদস্য আসে এবং সেখানে বাল্ক হেড যে আছে সেখানে তারা চাঁদাবাজি বা ডাকাতি করতেছিল এমন একটা তথ্য জানা যায়, এবং সেখানে বাল্ক হেডের শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। একসময় সেই ডাকাত সদস্যরা কিন্তু তাদের হাতের যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে সেই মাদারীপুরের 6 জন আহত হয় স্থানীয়দের, এবং তারপরে কিন্তু ডাকাত সদস্যরা তারা স্পিডবোট যোগে শরীয়তপুর আসতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়, এবং তারা সব জায়গায় তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি শুরু করে, এবং শরীয়তপুরেরও 4 জন আহত হয়, যাদের মধ্যে 3 জন ঢাকায় রয়েছে এবং একজন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এখনও আসলে পুরোপুরি ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হয়নি, পুলিশ তদন্ত করছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। রওশন, শরীয়তপুরে ডাকাত সন্দেহে 8 জনকে গণপিটুনির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। কক্সবাজারে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ওরা 25 ব্যাচ, এরা ভয় পাইলে তো এই যে 4 জন যে আমরা উইড্রো করছি এই ব্যাচ 25, 3 জনের তো 25, তো 25 ব্যাচ ভয় পাইলাম কি 3 জনের তো উইড্রো করি। শোনেন, এই ভয় পাইলে আমরা 83 জনের তো আর একসাথে করতাম না। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে প্রশাসনের ভিতর যেটা হচ্ছে সেটাকে বলতেছি, না হয় আপনাদেরকে সরাসরি ডিরেক্টলি অভ্যন্তরীণভাবে এই রিপোর্টটা আপনারা পেতেন, আমরা সেটা আশা করি। আর কারো কোনো কিছু আছে? আমি যাই আমার একটা বিষয় স্যার, যে যেহেতু বিজেপির একটা প্রোগ্রাম আছে এখানে, আমরা অনেক সময় আমরা ওখানে মানে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আছে, তো সীমান্তে যেহেতু ওই পারে মিয়ানমার সরকার কোনো অ্যাক্টিভিস্ট নাই, মানে অ্যাক্টিভ নাই ওখানে, এখন অ্যাক্টিভ করছে যে আরকান আর্মি, তাদের সাথে আমাদের সীমান্ত নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অপহরণ হচ্ছে, লোকজন নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আরকান আর্মির সাথে আমাদের কোনো ফর্মাল বা ইনফর্মাল কোনো আলাপ আলোচনা হচ্ছে? শোনেন, এখানে আপনি হলো তো এটা কারেক্টলি বলছেন, যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার,
আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি ব্যান ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা মিয়ানমারের এলাকা ধরেন ইসের থেকে মাল শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান বাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদার। এইটারে কিভাবে সলভ করা যায় এই জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবনা, এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যার সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে সমস্যা। আপনি যদি বলে যায় যোগাযোগ জনগণের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে 2024-25 সেশনের ভর্তি পরীক্ষা। প্রথম দিন বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ভর্তি পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন জানাবেন। রওশন, সকাল 11:15টার দিকে ভর্তি পরীক্ষা শুরু হবে। এর আগে সকাল 10টার দিকে শিক্ষার্থীদের স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে আমরা দেখেছি যে 10টার পরেও অনেক শিক্ষার্থী এসেছেন এবং তারা কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করেছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন রয়েছে সেই শাটল ট্রেনের বিশেষ সার্ভিসের ব্যবস্থা করা হয় আজকে ভর্তি পরীক্ষা উপলক্ষে, এবং তার পাশাপাশি নিজস্ব পরিবহন কিংবা গণপরিবহনের মাধ্যমে শিক্ষার্থীরা আসতে থাকেন। এবং আজকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আজকের সিট রয়েছে বা আসন রয়েছে 1215টি, এবং এর বিপরীতে 1,09,081 জন শিক্ষার্থী কিন্তু আজকের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। অর্থাৎ সেই জায়গা থেকে 89 জনের অর্থাৎ প্রতি আসনে 89 জন কিন্তু লড়াই করবেন প্রতিটি আসনের বিপরীতে। এবং এর বাইরে যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এবং পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এবং পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস কিংবা ডিভাইস নিয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং তারা বলছেন যে কেউ যদি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করতে চায় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। কিছুক্ষণ পরে, অর্থাৎ যেহেতু এখন 11:15 বেজেছে, এই মুহূর্তে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে 1 ঘন্টা ব্যাপী, এবং 1 ঘন্টা অর্থাৎ 12:15টায় সেই পরীক্ষাটি শেষ হবে। এবং গেলবার কিন্তু ভর্তি পরীক্ষায় যারা কোটাধারী ছিলেন তাদের ক্ষেত্রে পাশের নাম্বার ছিল 35, এবার কিন্তু সেটি বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার যারা কোটাধারী রয়েছেন তাদেরকে কিন্তু 40 নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং এরপরেই কিন্তু তারা আসলে যোগ্য হিসেবে বিবেচিত হবেন ফলাফলের ভিত্তিতে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তারা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছেন, এবং তার সাথে সাথে সাদা পোশাকেও সদস্য রয়েছেন। এবং সার্বিক বিষয়টি একটু বলে রাখি যে আজকের মাধ্যমে আজকের দিনের মধ্য দিয়ে এই ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট 4,926টি আসন রয়েছে, এবং 4,926টি আসনের বিপরীতে এবছর ভর্তি পরীক্ষা আবেদন করেছে 2,71,000-এর কিছু বেশি। অর্থাৎ প্রতি আসনে কিন্তু 55 জনের মতো শিক্ষার্থী লড়াই করছেন, এবং এই পরীক্ষা কিন্তু চলবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু ঢাকা এবং রাজশাহীতেও এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপ ইউনিট যেগুলো রয়েছে সেই উপ ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রওশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। রমজান ঘিরে ব্যস্ততা বেড়েছে নেত্রকোনার মুড়ি তৈরির মিলগুলোতে। তবে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা কম থাকায় মুড়ি উৎপাদনে হিমশিম খাচ্ছেন মিল মালিকরা। জ্বালানি সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। খুচরা পর্যায়ে মুড়ির দাম বেড়েছে অন্তত 10 টাকা। আরও জানাচ্ছেন রিফাত আহমেদ রাসেল। দিন পেরোলেই পবিত্র রমজান মাস। রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ির চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার মুড়ি তৈরির কারখানাগুলোর মালিক শ্রমিকরা।
জেলার মোট মুড়ির চাহিদার প্রায় 1/3 পূরণ করে বিসিক শিল্পনগরী সহ স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বাকি চাহিদা পূরণেই নির্ভর করতে হয় ময়মনসিংহ ও পার্শ্ববর্তী জেলার উপর। কারিগররা বলছেন রোজাকে সামনে রেখে উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। রোজার মাস উপলক্ষে আমাদের একটু প্রোডাকশন বৃদ্ধি করছি। রোজার মাস তো এখন 26 রোজার মাসে আর মাছ আগে থেকে দেওয়া উৎপাদন করা লাগে। কারখানা সংশ্লিষ্টদের দাবি চাল ও জ্বালানি সহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে। পাইকারিতে গেল বছরের তুলনায় 2 থেকে 4 টাকা বাড়লেও খুচরা বাজারে মানভেদে কেজিতে দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত। রোজার আগে তো ছিল 400 টাকা 380 টাকা, এখন 420 টাকা, আলুকে 530 টাকা 520 টাকা। 100 বস্তা 80 বস্তা এরকম প্রোডাকশন দেওয়া হয়। লাকড়ির কারবার এখন তো দাম একটু বেশি, আর যে সমকা মালিকে গ্যাস পাবো এ সমকা তো দাম কমিয়ে দেব। তবে ব্যবসায়ীদের দাবি মুড়ি উৎপাদনের জন্য দূরবর্তী এলাকা থেকে চাল সংগ্রহ করতে হয়, ফলে পরিবহন এবং চালের দামের উপর নির্ভর করে মুড়ির দাম। চাউলের দাম আপ ডাউন করার থেকে আমাদের নানা রকম সমস্যা হয়, যেমন বাজারের তো অনেক সময় স্থিতি রাখা যায় না। আগে যেটা লেবাররা কাজ করতো আমরা 300-400 টাকা, এরা এবার লেবাররা 500-700 টাকা লেবারের কষ্ট আছে। তবে জেলায় কি পরিমাণ মুড়ি উৎপাদন হয় বা কতজন এ পেশায় জড়িত তা জানেন না সংশ্লিষ্টরা। নিয়ম কানুনগুলো অনুসরণ করেই আমরা তাকে ঋণ দিই। এই ধরনের কেউ কখনো আমাদের কাছে আসে নাই সহযোগিতা নিতে, তবে যদি কেউ কখনো আমাদের কাছে পরামর্শ বা সহযোগিতা চায় তাহলে আমরা তার দেশ এবং দেশের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নেত্রকোনায় মুড়ি ও চিড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে 10টির বেশি। ব্যবসায়ীদের আশা চলতি রমজানে এসব প্রতিষ্ঠানের ব্যবসা হবে কয়েক কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। রমজানের প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও এবার কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে। স্থিতিশীল আছে ছোলা, চিনি, তেল এবং খেজুরের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। তবে প্রথমেই যেতে চাই জিয়াদ আপনার কাছে। জিয়াদ, জানাবেন যে রমজানে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? একেবারেই দরজায় কড়া নাড়ছে, কারণ গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গেছে। সচরাচর যেটি হয় যে একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হয়, যদি সে হিসেবে হয় আজকে চাঁদ দেখা যায় তাহলে আজকে রাতেই সেহরি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে রমজানের যে প্রস্তুতি সেটি বাজারঘাট থেকে বাসাবাড়ি, মসজিদ একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, অফিস আদালত সব জায়গায়। আমরা 16 শহর কাঁচা বাজারে আছি এবং জমজমাট আমরা দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় অন্তত কয়েক গুণ বেশি ক্রেতা এই মুহূর্তে বাজারে অবস্থান করছেন। বিশেষ করে রমজানের যেসব পণ্য লাগে, ছোলা, খেজুর, খেসারি ডাল, মুড়ি, চিড়া, আর কাঁচা বাজারের বেলায় যদি বলি ক্ষীরা, গাজর, লেবু, ধনিয়া পাতা, সবজি এবং মাংস কিনছেন ক্রেতারা সবচেয়ে বেশি। আমরা যদি বলি যে সরবরাহের কথা, ছোলা, খেজুর এই বিষয়গুলোর সরবরাহ বেশ ভালো, বাজারের দামও অন্য বছরের তুলনায় সহনীয় পর্যায়ে। তবে কাঁচা বাজার বেশ অস্থির। আমরা কাঁচা বাজারে দেখেছি যে ক্ষীরা, গাজর, বিশেষ করে লেবুর দাম বেশ বেড়েছে, বেগুনের দাম বেড়েছে। লেবুর কথা যদি বলি, প্রতি জোড়া লেবু বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 50 টাকা, অর্থাৎ একটি লেবুর দাম পড়ছে এখন বাজারে 20 টাকার মতো। এটি অতিরিক্ত পরিমাণ বেড়েছে বলে ক্রেতারা বলছেন। তবে এখানে গাজর বিক্রি হচ্ছে কেজি 40 টাকায়, যেটি কিছুদিন আগে 30 টাকায় বিক্রি হয়েছে। ক্ষীরা বিক্রি হচ্ছিল 30 টাকায়, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যেটি কিছুদিন আগেও বিক্রি হচ্ছিল 30 থেকে 40 টাকায়। অর্থাৎ এই পণ্যগুলোর যেহেতু চাহিদা বাড়ে, বিশেষ করে বেগুনি বানানো হয়, রমজানে একটু সালাদ খেতে পছন্দ করেন মানুষ, এই জিনিসগুলোর দাম বেড়ে গেছে। কাঁচামরিচের দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা বেড়ে আজকে 200 টাকায় বিক্রি হচ্ছে। তবে এইবার বাজারে তদারকির কারণে এবং ছোলা, খেজুর,
পেঁয়াজ, রসুন এই ধরনের পণ্যগুলোর বাজারে সরবরাহ বাড়তি থাকার কারণে বিশেষ করে খাতুনগঞ্জে এবং ক্ষুদ্র এবং মাঝারি আমদানিকারকরা যেহেতু আমদানি করতে পেরেছেন সেই হিসাবে এসব পণ্যের দাম কিন্তু এবার বাড়েনি এবং সরবরাহ পর্যাপ্ত। তবে তেলের কিন্তু এক ধরনের সংকট রয়েছে এবং বাজারগুলোতে আমরা দেখেছি যে দোকানগুলো রয়েছে তারা বলছেন ডিলার পর্যায় থেকে আসলে তাদের কাছে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, তেলের এক ধরনের সংকট কিন্তু রয়ে গেছে। আমরা এতক্ষণ জানছিলাম চট্টগ্রামের বাজার পরিস্থিতি রমজানকে সামনে রেখে। হারুন, আপনার কাছে জানতে চাই, ময়মনসিংহে রমজানকে সামনে রেখে আসলে বাজার মনিটরিং এর কোনো আপনি দেখেছেন কিনা? বাজার মনিটরিং করতে পণ্য সহনীয় মাত্রায় রাখতে, পণ্যের যে দাম আছে। রোশন, রোজার আগে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে ইফতার সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কেনাকাটায় কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে বাজারে। আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা ময়মনসিংহ নগরীর মেছোয়া বাজারে সকাল থেকে আছি এবং এই বাজারে যেটি দেখছি যে আসলে অন্যান্য বছরের মতো কিন্তু এবারও রোজার আগে বাজার, বিশেষ করে ইফতার সামগ্রীর যে দোকানগুলো রয়েছে, চিড়া, মুড়ি, ছোলা, চিনি, খেজুর সহ বিভিন্ন যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেই ইফতার সামগ্রীর বাজারগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখি এবং আজকেও এর ব্যতিক্রম নয়। তবে বাজারে কিন্তু প্রচুর সরবরাহ রয়েছে এবং আমরা যে বাজারটিতে আছি এই বাজারটিতে আমরা যেটি দেখছি যে আসলে প্রচুর মানুষজন আসছেন এবং তারা তাদের পছন্দের যে ইফতার সামগ্রী সেটি কিন্তু তারা কিনে নিয়েছেন। তবে বাজারের যে অবস্থা সেটি হচ্ছে বাজারে কিন্তু ইফতার সামগ্রীর পণ্যের প্রচুর সরবরাহ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর খেজুর রয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলেছেন যে এবার কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই। বাজারে খেজুর, চিড়া, মুড়ি, চিনি সহ অন্যান্য যে ইফতার সামগ্রী রয়েছে সবগুলোর কিন্তু বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এবং দোকানদারদেরও প্রচুর মজুত রয়েছে এবং তারা বলছেন যে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নেই, প্রচুর সরবরাহ আছে এবং দামও কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। যেমন বাজারে চিড়া, মুড়ির দাম কিছুটা বেড়েছে এই রমজানের বাজার কেন্দ্রিক, কিন্তু খেজুরের দাম অন্যান্য সময়ের মতোই রয়েছে। অর্থাৎ এই খেজুরের প্রতি বছরে যে আমরা দেখি খেজুরের প্রচুর বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু কিছুটা অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম, অর্থাৎ প্রচুর সরবরাহ রয়েছে যার কারণে কিন্তু খেজুরের দাম সেভাবে বাড়েনি। চিনির বাজারও ঠিক স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে খোলা চিনি যেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে এবং এখানে যে বাজারে যে প্যাকেটজাত চিনি রয়েছে সেই চিনিও কিন্তু 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে এবং খেজুর বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 1000 বা 1200 টাকা পর্যন্ত কেজি, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী খেজুর রয়েছে এবং বাজারে মুড়ি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি এবং চিড়া বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। তো ব্যবসায়ীরা বলছেন যে এবার পণ্যের কোনো সরবরাহের ঘাটতি নেই, বাজার স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে বিক্রেতা এবং ক্রেতা সবাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা। এদিকে কুমিল্লার বাজারে স্থিতিশীল পেঁয়াজ, রসুনের দাম, তবে দাম বাড়তি গরুর মাংসের। এছাড়াও আগের তুলনায় বেড়েছে লেবুর দামও। রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম দর জানাতে কুমিল্লার চকবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, রোজা শুরু হওয়ার আগে লেবুর দাম বাড়তির কারণ কি বলছেন এই বিষয়ে ব্যবসায়ীরা? রসন, আসলে অন্যান্য পণ্যের দাম যদি আপনি বলি স্থিতিশীল অবস্থায় রয়েছে কুমিল্লার খুচরা বাজারগুলোতে, তবে লেবুর দামের বিষয়ে তারা বলছেন যে চাহিদার তুলনায় একটু সংকট রয়েছে বলে তারা দাবি করছেন। এখন বর্তমান বাজারে যে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 80 টাকা থেকে এবং 80 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে যে রমজানে বাজার পড়ার জন্য বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের যে চাহিদা থাকে মানুষের, তার মধ্যে আসলে আমরা দেখেছি শসা, একই সঙ্গে কাঁচামরিচ এবং যে আপনার যে অন্যান্য পণ্য রয়েছে যেমন করলা, সেগুলোর দাম একটু হালকা বাড়ছে বলে ক্রেতারা দাবি করছেন এবং সেটা স্বীকার করেছেন বিক্রেতারাও। তবে যে অন্যান্য যেমন টমেটো বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম আপনার গত সপ্তাহের তুলনায় কিছুটা আরও কমেছে বলে তারা দাবি করছেন। যেমন টমেটো বিক্রি হচ্ছে আপনার 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে কেজি। একই সঙ্গে ধনিয়া পাতা বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম একেবারে
একেবারে ক্রেতার হাতের নাগালের মধ্যে রয়েছে। তবে আমি যদি বলি যে অন্য বাজার, যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের কথা বলি, সেটা হচ্ছে যে আপনার মানুষের চাহিদার মধ্যে রয়েছে আপনার মুরগির মাংস, গরুর মাংস এবং ডিম। তবে এই চাহিদার ক্ষেত্রে সরবরাহ ঠিকঠাক না থাকার কারণে মূলত আমরা দেখেছি যে গত 2 বাজারের তুলনায় গরুর মাংস বেড়েছে কেজিতে 50 টাকা, যেটি বিক্রি হয়েছিল 750 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 800 টাকায়। একই সঙ্গে মুরগির বাজারে লেয়ার, ব্রয়লার বা সোনালি 3 জাতের মুরগির দামও কিন্তু বেড়েছে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। যেমন ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালি বিক্রি হচ্ছে 300 টাকায়, এবং আপনার যে লেয়ার সেটি বিক্রি হচ্ছে 320 টাকায়। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত খাদ্যের দাম এবং আপনার যে তাদের যে সরবরাহ সেটা অনেকাংশে কমেছে। আর যদি বলি যে মশলা এবং তেলের বাজারের কথা, তেলের দাম আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে, তবে আপনার দামটা আসলে ঠিকঠাক থাকলেও সংকট বাজারে অনেকটা বেশি, কারণ বোতলজাত এবং খোলা তেলের পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে পেঁয়াজ, রসুন বা অন্যান্য যে পণ্যদ্রব্য রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল অবস্থা রয়েছে গত কয়েক বছরের তুলনায় এবছর। তো রসন এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। বন্যা থেকে সিলেট নগরীকে বাঁচাতে 50 কোটি টাকায় সুরমা নদী খনন কাজ নানা প্রতিবন্ধকতায় বাধাগ্রস্ত হচ্ছে। পাউবো বলছে ভয়াবহ দূষণ আর পলিথিনের কারণে বেশ কটি স্থানে নদী খনন কাজ সম্ভব হয়নি, ফলে আগামী বর্ষায় ফের বন্যার শঙ্কায় সিলেটবাসী। অন্যদিকে পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন বাস্তবিক পরিকল্পনা ছাড়া এসব প্রকল্প কেবলই সরকারি টাকার অপচয়। বিস্তারিত জানাচ্ছেন গুলজার আহমেদ। সুরমা নদীতে জেগে ওঠা চর আর নাব্য সংকটে বন্যা কিংবা অতিবৃষ্টিতে ডুবে যায় সিলেট নগরী। এ অবস্থা থেকে নগরবাসীকে বাঁচাতে গেল বছর শুরু হয় সুরমা নদী খনন কাজ। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হলেও 29 কিলোমিটারের মধ্যে ড্রেজিং হয়েছে মাত্র 12 কিলোমিটার এলাকায়। কাজীর বাজার ব্রিজ এবং কিন ব্রিজের আপের ওই দুইটা অংশে যে চরগুলো, এগুলোতে প্রচুর পরিমাণ শহরের বর্জ্য, পলিথিন এবং মেডিকেল বর্জ্য, এরকম অনেক বর্জ্যের কারণে এই দুইটা চর আসলে খনন করা সম্ভবই হয়নি। বাকি অংশ খনন করেছে। যদিও সিলেট সদর উপজেলার বিভিন্ন অংশে কোথাও 20 ফুট, কোথাও 15 ফুটের মতো খননের কথা থাকলেও এখনও অনেক জায়গায় চর আর ময়লার স্তূপে বোঝা মুশকিল এটি নদী নাকি কোনো খাল। বরং শান্ত সুরমা নদী যেন স্থানীয়দের কাছে আবর্জনার এক ভাগাড়। আমরা তো ছোট হতনে বড় হয়েছি, ইলা ধরনের নদীর অবস্থা দেখছি না। যত বড় হইলাম তখন নদীর খালি বিঘ্নত ঘটে। ওই দেখেন না, খালি কাটি ময়লা বাড়াইতেছে, এদিকে চড়া আছে না, এদিকেও দেখেন ময়লা আইতেছে। এগুলো আরো শুকায়, মনে করো এখন জায়গা পানি থাকে না, এখন জায়গা মনে তো পানি, আর এখন জায়গা তো পানি। নদীর অবস্থায় যে পানি দেখতেছেন চতুর্দিকে, সেই দিকে গেলে একবারে নদী, একবারে এই যে সরবাইছে, সারা নদী জুড়ে বছর হয়ে গেছে। এমন অবস্থায় পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন সুরমা নদী খননের প্রকল্প বাস্তবায়নের নামে বছর বছর শুধু সরকারের টাকারই অপচয় হয়েছে, বরং তাদের পরামর্শ জ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে সমস্যার সমাধানের। ফিজিবিলিটি স্টাডি না করে, এই সমস্ত বিষয় মাথায় না রেখে হুট করে একটা বরাদ্দ নিয়ে এসে প্রকল্পের কথা বলে মানুষকে আশাবাদী করা এবং বছরের পর বছর প্রতি বছরই মানুষকে স্বপ্ন দেখানো যে এবার কাজ হচ্ছে, আগামী বছর আর সিলেট নগরী প্লাবিত হবে না। রিসার্চ করে কোথায় দরকার, কতটুকু দরকার, কি মেটেরিয়াল ব্যবহার করা দরকার, কিভাবে মেনটেনেন্স করা দরকার, এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে ডিজাইন করে তারপরে এগুলো করতে হবে, যেন প্রত্যেক বছর এই জিনিসগুলো না করতে হয়। 2022 এবং 2024 সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে শত কোটি টাকার ক্ষতি হয় বিভাগীয় শহর সিলেটের। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েক লাখ মানুষকে। সুরমা নদীর নাব্যতা সংকট কাটানোর জন্য প্রতি বছর নানান উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়, কিন্তু বাস্তবায়ন তেমন একটা চোখে পড়ে না। সময় যত যাচ্ছে ততই দখল এবং দূষণে আরও বিপর্যস্ত হচ্ছে সুরমা। তাই সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র উন্নয়ন প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তবায়নের দিকেই নজর দিতে হবে সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট। সাতক্ষীরায় লবণ পানির পাশাপাশি বাড়ছে মিঠা পানির মাছের চাষ। স্থানীয় চাহিদা মিটিয়েও অতিরিক্ত থাকছে প্রায় 90,000 টন মাছ। এই খাতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 6 লাখ মানুষের। পাশাপাশি রপ্তানি করেও আয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আরও জানাচ্ছেন আহসান রাজীব। সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষের প্রধান পেশা মাছ চাষ। দেশের মোট মাছ উৎপাদনের বড় অংশ উৎপাদন হয় এই জেলায়।
মাটি ও আবহাওয়ার কারণে উৎপাদন হয় সব ধরনের মাছ, তবে এই জেলায় দিন দিন বাড়ছে মিঠা পানির মাছের উৎপাদন। বর্তমানে মিঠা পানির ঘেরগুলোতে গলদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, পাবদা, ব্ল্যাক কাপ, জাপানি রুই সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ বেড়েছে। বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মূলত এসব ঘের থেকে মাছ বাজারজাত হয় সব থেকে বেশি। এসব ঘের থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে মাছ আসে সাতক্ষীরার বৃহৎ মিঠাপানির মাছের বাজার বিনেরপোতা বাজারের আড়তগুলোতে। এসব মাছ কিনতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে ভিড় করেন ব্যবসায়ীরা। এছাড়া সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, পারুলিয়া, গাজীরহাট, মহেশ্বরকাটি আড়ত সহ প্রায় 250টি মৎস্য আড়তে চলে জমজমাট বেচাকেনা। এখানে প্রচুর পরিমাণ মাছ ওঠে, বিভিন্ন এলাকা থেকে আসে। এখান থেকে রংপুরি, সিলভার, ট্যাবলেট, রুই, মৃগেল, পুঁটি মাছ, বিভিন্ন অনেক মাছ যায়। সমগ্র বাংলাদেশে মাছগুলো চলে যায়, যেমন ঢাকা, চিটাগাং, রাজশাহী। আমাদের এখান থেকে 2 মাস আগে আমাদের ঘের বাড়ি সব পেলাবত হয়ে গেছিলো। এখন মনে করেন মাছ তোরা বেশি গেছে, বেশি যাওয়ার পরে মনে করেন এখন বর্তমান যে মাছগুলো পাচ্ছি, মাছগুলোর দাম ভালো, বাজারতে ব্যাপারে আসতেছে। যেখান থেকে প্রতিদিন বিক্রি হয় কোটি কোটি টাকার মাছ। মৎস্য বিভাগ বলছে চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে 50,000 টন মিঠা পানির মাছ চাষ হয়েছে। এই খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তারা। সাতক্ষীরা জেলায় চিংড়ি চাষের পাশাপাশি সাদা মাছের উৎপাদন বাড়ছে, 50,000 মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়েছে এবং এই মাছটি এখন পর্যাপ্ত বাজারে পাচ্ছে এবং সাধারণ ক্রেতারা মোটামুটি দামে এরা এই মাছটা কিনতে পাচ্ছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর এই জেলায় মোট মাছের চাষ হয়েছে 1,50,570 টন, আর এই পেশায় সরাসরি জড়িত 5 লাখের বেশি মানুষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে 3টি পরিকল্পনা রয়েছে জ্বালানি বিভাগের। প্রাথমিকভাবে সিএনজি এবং এলএনজি করে ঢাকায় আসবে গ্যাস, এরপরই পাইপলাইনে পাঠানো হবে দক্ষিণাঞ্চলে। তবে এলএনজি সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। 2000 সালের আগে ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র মিললেও নেওয়া হয়নি জাতীয় গ্রিডে। এরই মধ্যে গ্যাসের দৈনিক চাহিদা দাঁড়িয়েছে 4,000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানির পরেও ঘাটতি বেড়ে প্রায় 1,500 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই আলোচনার শীর্ষে ভোলার গ্যাস। পাইপলাইন নির্মাণে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। তবে একচেটিয়া ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকায় নিতে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে কাজ বাগিয়ে নেয় ইন্ট্রাকো সিএনজি। 5 আগস্টের পর কিছুদিন বন্ধ থাকলেও তার আগে 7 মাসে 47.5 টাকা দরে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে ইন্ট্রাকো। বাপেক্স বলছে শাহবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা এই 3 খনিতে গ্যাসের মজুদ অন্তত 8 TCF। এতে খনন করা 9টি কূপ উৎপাদনে গেলে প্রতিদিন মিলবে প্রায় 300 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চলমান 5 কূপ থেকে মিলবে 150 মিলিয়ন ঘনফুটের বেশি। এই গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন 3টি পরিকল্পনা পেট্রোবাংলার। দীর্ঘমেয়াদী হিসেবে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা ও ফেনীতে হবে একাধিক পাইপলাইন। এতে খুলনা পর্যন্তই ব্যয় হবে 4,500 কোটি টাকা। তবে এর আগে দরপত্রের মাধ্যমে আপাতত ঢাকায় গ্যাস আসবে সিএনজি ও এলএনজি করে। পাইপলাইনে এখন হাত দেওয়া হয় 4 বছরের আগে এটা হবে না, তাহলে আমি কি গ্যাস নিয়ে আসবো না? এই কারণে বিকল্প হিসেবে এই যে সিএনজি, এলএনজি এগুলি চিন্তা করা হচ্ছে। প্রজেক্ট আমরা অলরেডি আপনার ভিজিট কমপ্লিট হয়েছে, আমরা প্রজেক্ট ডিপিপি তৈরির কাজ চলমান আমাদের। প্রতিদিন 60 মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে ভোলা থেকে। এর মধ্যে ইন্ট্রাকো 5 মিলিয়ন সিএনজি দিচ্ছে তিতাসকে। বাকি 5 মিলিয়নের মধ্যে 20 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করার কথা থাকলেও নতুন করে সিএনজি ও এলএনজির জন্য দরপত্র ছাড়বে পেট্রোবাংলা, যার মধ্যে অংশ নেবে ইন্ট্রাকো। এদিকে কোম্পানিটির পুরনো নথিপত্র খতিয়ে দেখা হবে জানালেও চুক্তির মেয়াদ পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করবে বললেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অনুমোদন দেওয়া হয়েছিল, বাট উনি ইন্ট্রাকো 1 MMCFD আনা তার জন্য খুব ডিফিকাল্ট। চুক্তি মেয়াদ শেষের পথে, এই কারণে অবশ্যই বিষয়গুলো বিবেচনা করা হবে। কারণ আপনি জানেন যে নতুন যত কিছুই হোক, কোনোটাই এখন আর বিশেষ বিধানের আওতায় হবে না।
3000 PSI চাপে প্রতি সিলিন্ডারে ইন্ট্রাকো সিএনজি সরবরাহ করে 3500 ঘনমিটার। প্রতি ইউনিট 17 টাকায় কিনে তাদের বিক্রি 47 টাকা। বিপরীতে এলএনজি পড়বে 26 টাকা। অপরদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও নদীতে পাইপলাইন বসাতে ভাবতে হবে ঝুঁকি, খরচ ও বাস্তবায়নের বিষয়ে। তাই ভোলার গ্যাস এলএনজির মাধ্যমে সরবরাহের পরামর্শ এই বিশেষজ্ঞের। এখানে খরচটা শুধু পাইপলাইন না, নদী শাসন করা, নদীর চ্যানেল ঠিক রাখা, ওখানে যাতে অতিরিক্ত ইরোশন না হয়, এগুলো অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি একটা সেম ভলিউমের ট্যাঙ্ক নেন, সেই জায়গায় এলএনজি আপনি 600 গুণ গ্যাস পরিবহন করতে পারবেন, আর সিএনজি করলে আপনি 170 গুণ পরিবহন করতে পারবেন। আপনার খরচ একই। ঢাকায় এলএনজি সরবরাহে মেঘনা নদীতে তৈরি হবে ছোট টার্মিনাল। অপরদিকে পাইপলাইন হলে প্রাধান্য পাবে দক্ষিণের শিল্প খাত। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এরপর বৈদেশিক অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাব যাবে উন্নয়ন অংশীদারদের কাছে। মাঝার মাহবুব, এখন ঢাকা। 6 মাসের বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের মহিষালোহা সাটুরিয়া গাওলা বাজার সড়কের নির্মাণ কাজ। সড়কে অনেকটা জায়গা জুড়ে নির্মাণ কাজ বন্ধ থাকায় ভাঙাচোরা রাস্তায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে 2 উপজেলার লাখো মানুষকে। দুর্ভোগ লাঘবে দ্রুতই সড়কটি নির্মাণের দাবি স্থানীয়দের। আরও জানাচ্ছেন আসাদ জামান। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা থেকে সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা বাজার পর্যন্ত 1260 মিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয় গত বছর জুলাইয়ে। 1,67,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রেবা কনস্ট্রাকশন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার কর্তৃপক্ষ। এরপর থেকে রাস্তা খুঁড়ে রাখা হলেও এগোয়নি কাজ। এতে সাটুরিয়া ও পাশের ধামরাই উপজেলার প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা পড়ছেন চরম বিপাকে। এই রাস্তাটা 6 মাস ধরে খুঁজে রাখছে, আমরা জনগণ চলতে পারি না, খুবই কষ্ট। বৃষ্টি মিষ্টি হইলে পারে এনতে চলনি জানা। টুকি টুকি হইলে আমরা কোনো জায়গায় যাইতে পারি না, গাড়ি ঘোড়া পাই না, ধুলাবালি জ্বালায় আমরা চলতে পারি না। এনতে একবার আন্ধার হয়ে যায়, বাড়ি ঘর একবার অবস্থা খারাপ। যাতায়াতের সমস্যা, বৃষ্টি হইলে গৃহমান পানি বাজে। এটা যদি ব্যবস্থা তাড়াতাড়ি নেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। বিভিন্ন কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর মহোদয়কে বারবার অবগত করার পরও তারা এই রাস্তার দিকে কোনো নজর দিচ্ছে না। এ বিষয়ে ঠিকাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারদের সাথে ম্যানেজমেন্ট মিটিং করেছে এবং আমাদের টিম প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। বর্ষার পূর্বেই কাজটি সমাপ্ত করার টার্গেট নেওয়া হয়েছে। ঠিকাদার যদি এই কাজ বাস্তবায়নে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা চুক্তি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজই হয়নি। দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। শিশুদের দৌড়ঝাঁপ আর ছুটোছুটি করার মতো যেন শিশু পার্ক নেই উত্তরের জেলা নাটোরে। দোলনা, স্লিপার সহ বিভিন্ন রাইডস থাকলেও যার বেশিরভাগই অকেজো। এতে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। তবে বিগত সরকারের আমলে শহর থেকে 6 কিলোমিটার দূরে একটি শিশু পার্ক নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হলেও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। অথচ সীমানা প্রাচীরেই খরচ করা হয়েছে অর্ধ কোটি টাকা। নাটোর থেকে আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। নাটোর শহরের হরিশপুর এলাকার নাজমুল হাসান ও কেয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান নাইয়ান নক্ষত্র। বয়স সবেমাত্র 3.5 বছর হলেও শৈশব বন্দী হয়ে আছে মোবাইল স্ক্রিনে। স্কুলে যাওয়ার বয়স না হলেও বাড়িতেই বেশিরভাগ সময় কাটে এভাবেই। শিশু বান্ধব পার্ক না থাকায় বাধ্য হয়েই শিশুকে সময় কাটাতে মোবাইল দিচ্ছেন অভিভাবকরা। এতে করে দৌড়ঝাঁপের শৈশব হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতায়। আমাদের বাবা মাদের সবসময় একটা চেষ্টা থাকে যে কোন পরিবেশে নিয়ে গেলে আমাদের বাচ্চাটার মানসিক বিকাশ হবে, কিভাবে আমার বাচ্চাটা আরও শিখবে, কিন্তু সেইগুলোর জন্য পর্যাপ্ত একটা বিনোদনের জায়গা দরকার। কিন্তু আমাদের নাটোরে শিশু পার্ক যে 2টা আছে সেখানে আমরা তেমন কোনো খেলার সামগ্রী পাই না।
নাটোর শহরের স্টেডিয়ামের পাশে রয়েছে একটি শিশু পার্ক। শহরের শিশুদের যতটুকু মানসিক বিকাশ ঘটে তা ছোট্ট এই পার্ককে ঘিরে। অপতুল জায়গা আর শিশুদের উপযোগী রাইডস না থাকার পরেও বিকেল হলেই অভিভাবকরা শিশুদের নিয়ে আসেন এখানে। কিন্তু এখানে দোলনা, স্লিপার সহ বিভিন্ন রাইডস থাকলেও যার বেশিরভাগ অকেজো। এতে করে বিনোদন থেকে বঞ্চিত শিশুরা। বিভিন্ন জরাজীর্ণতা পরিষ্কার থাকে না, তারপরে বিভিন্ন প্রোগ্রাম ভাঙা থাকে, বাচ্চাদের সুব্যবস্থা নাই। স্টেডিয়াম পার্কের রাইডগুলো ভাঙা, শুক্রবারে আসে অনেক সময় লাইন দাঁড়াতে হয়, পরিবেশটা অনেক নোংরা। সংস্কার করে এটাকে আরও যত উপযোগী করা যায়, মানুষ শিশুরা যেন তারা তাদের সময়গুলোকে স্পেন্ড করতে পারে। শিশুদের বিনোদনের জন্য শহর থেকে 6 কিলোমিটার দূরে নাটোর বগুড়া মহাসড়কের পাশে হাগুরিয়া এলাকায় নির্মাণ করা হচ্ছে শিশু পার্ক। ইতিমধ্যে 8 বিঘা জায়গা জুড়ে শিশু পার্কটির সীমানা প্রাচীর নির্মাণে খরচ হয়েছে 50 লাখ টাকা। কিন্তু সীমানা প্রাচীর ছাড়া দৃশ্যমান কিছু নেই। তবে শহর থেকে এত দূরে শিশু পার্ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শহর থেকে 6 কিলোমিটার দূরে হয়, তাহলে আমাদের শহরের যে শিশুরা রয়েছে বা আশেপাশে যে সকল শিশুরা রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না, যার ফলে এটার যে সুফল রয়েছে সেখান থেকে কিন্তু শহরের শিশুরা বঞ্চিতই থেকে যাবে। আমরা চাই যে সুপরিকল্পিত একটি শিশু বান্ধব শিশু পার্ক হোক, যেখানে শিশুরা শিশুদের পরিবেশে তাদের মতো করে সময় কাটাতে পারবে। তবে শিশুদের বিনোদনের ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে জেলা পরিষদের প্রধান নির্বাহী জানান, শিশু পার্ক নির্মাণের জন্য কোনো মাস্টার প্ল্যান নেই। তাছাড়া পুরোপুরি নির্মাণের অর্থের পাশাপাশি সময়ের প্রয়োজন। শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শিশু পার্ক স্থাপনের একটা প্ল্যান ছিল, কিন্তু আসলে সেই প্ল্যানটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ছিল না, তেমন কোনো মাস্টার প্ল্যান ছিল না। ইতিমধ্যে ওখানে প্রায় 50 লক্ষ টাকার অধিক ব্যয় করা হয়েছে। আমরা ওইখানে কিছু বরাদ্দ এই অর্থ বছরে দিব এবং আমরা ওইখানে একটা পূর্ণাঙ্গ একটা মাস্টার প্ল্যান করতে চাচ্ছি। মাস্টার প্ল্যানটা করার পরে আমরা আসলে সেই বরাদ্দ দিয়ে সেটা পূর্ণাঙ্গ করার ব্যবস্থা করব। প্রাথমিকভাবে স্টেডিয়ামের পাশে নাটোর শিশু পার্ক সংস্কারের কথা ভাবছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে পার্কটি পরিদর্শন করে সংস্কারের জন্য 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাহবুব হোসেন, এখন, নাটোর। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।